দেশের ব্যাংকিং খাতে ধ্বংস করে হাজার হাজার কোটি টাকার আমানত লুটপাটের নেপথ্যে আসলে কারা ছিল? 24টি ভুয়া এবং বেনামি কোম্পানি আড়ালে নামমাত্র কাগজে ইসলামী ব্যাংকের 81% শেয়ার দখল করে প্রায় 80,000 কোটি টাকার পাহাড়সম ঋণ হাতিয়ে নিয়েছিল এস আলম গ্রুপ। এই 80,000 কোটি টাকা কেবল কোনো গাণিতিক সংখ্যা নয়, এটি দেশের হাজার হাজার সাধারণ খেটে খাওয়া মানুষের রক্তঘামে অর্জিত সারা জীবনের সঞ্চয়। এই বিপুল পরিমাণে অর্থ সুকৌশলে বিদেশে পাচার হয়ে যাওয়ার কারণে আজ দেশে পুরো ব্যাংকিং খাত ধসে পড়ার উপক্রম হয়েছে এবং সাধারণ মানুষও পোহাতে চলেছে চরম মূল্যস্ফীতির অভিশাপ। আর এই মেগা দুর্নীতির অন্যতম প্রধান ঢাল হিসাবে জেএমসি বিল্ডার্স নামে প্রতিষ্ঠিত পক্ষে দাঁড়িয়েছিল সদ্য ক্ষমতা এবং পদ হারানো সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির সম্প্রতি এ তথ্য ফাঁস করেছেন। পেলে চমকানো এই তথ্য, চাঞ্চল্যকর অবশ্যই তথ্য। সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে একের পর এক দুর্নীতি নথিপত্র সামনে এনে যখন আইনি পদক্ষেপ ও মামলার প্রস্তুতি চলছে, ঠিক তখনও উন্মোচিত হলো বাংলাদেশ ইতিহাসে অন্যতম দ্রুত এবং সুবিধাবাদী এক রাজনৈতিক চরিত্রের আসল রূপ। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বসে কিভাবে একজন ব্যক্তি দিনের পর দিন পুরো দেশের জাতিকে ধোঁকা দিয়ে গেল। আর তার শিকড় খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে সেই 60-এর দশকে। পাবনা অ্যাওয়ার্ড কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে শুরু করে জেলা ছাত্রলীগের সভাপতি এবং পরবর্তীতে জেলা যুবলীগের সভাপতি, এটাই ছিল তার আদি রাজনৈতিক পরিচয়। 1975 সালে শেখ মুজিবুর রহমানের বাকশাল কায়েম করার পর তাকে করা হয় পাবনা জেলা বাকশাল যুগ্ম সাধারণ সম্পাদক। তবে তার রাজনীতি আসল খেলা শুরু হয় 80-র দশকের পর। 75-এর পট পরিবর্তন এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যার পর এরশাদ যখন ক্ষমতায় বসেন, তখন তৎকালীন জেনারেলদের প্রশ্রয় প্রশাসনে আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়। 70-এর দশকে দলীয় নেতাকর্মীরা যেভাবে পঙ্গপালের মতো প্রশাসন এবং পুলিশ ও জুডিশিয়াল সার্ভিস দখল করতে শুরু করেছিল, তারই ধারাবাহিকতা 1983 সালে বিসিএস বিচারের ক্যাডারের মাধ্যমে দিয়ে বিচারক হিসেবে সরকারি প্রশাসনে ঢুকে পড়েন যুবলীগ নেতা শাহাবুদ্দিন চুপ্পু। 2006 সালে বিচারিক পদ থেকে অবসর নেওয়ার পর 2011 সালে শেখ হাসিনা তাকে পুরস্কৃত করে দুর্নীতি দমন কমিশন বা দুদক কমিশনের পদে নিয়োগ দেয়। আর এই অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে বসেই শেখ হাসিনা দুটি অমূল্য রাজনৈতিক এবং আইন সার্ভিস দিয়েছিলেন তিনি। প্রথমত, বিশ্বব্যাংক যখন বহুল আলোচিত পদ্মা সেতু দুর্নীতি নিয়ে তদন্ত শুরু করে, তখন আন্তর্জাতিক মহলে তীব্র চাপের সৃষ্টি হয়। তখন তৎকালীন মন্ত্রী আবুল হোসেন সহ মূল সন্দেহভাজনদের বাঁচাতে এবং বিশেষ করে শেখ হাসিনা পরিবারকে রক্ষা করতে তিনি দুর্ভেদ্য ঢাল হয়ে দাঁড়ান। প্রায় 2 বছর ধরে সম্পূর্ণ সাজানো ও লোক দেখানো আইওএস তদন্ত চালিয়ে অভিযুক্তদের একে একে ক্লিন চিট বা নির্দোষ প্রমাণ করেন এই চুপ্পু। একটি স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে দুদকের যে ন্যূনতম সম্মান ও বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে ছিল, তা মেয়াদকালে সেটি পুরোপুরি ধুলোয় মিশে যায়। দুদককে তিনি কার্যরত ক্ষমতাসীন দলের একটি অঙ্গ সংগঠন পরিণত করেছিলেন। এভাবেই শেখ হাসিনার অন্ধ দলদাস হিসেবে নিজের চরম আনুগত্য ও যোগ্যতা প্রমাণ করে রাখেন তিনি। দ্বিতীয় সার্ভিসটি তিনি দেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে। রাজনৈতিক প্রতিহিংসা অংশ হিসেবে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় হাসিনা সরকারের সবচেয়ে সুবিধার সময়ও তড়িঘড়ি করে চার্জশিটে দাখিল করেন চুপ্পু, যার প্রত্যক্ষ এবং পরোক্ষ পরিণতি বছরের পর বছর কারাবন্দী থাকতে হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। দুদকের মেয়াদ শেষে 2016 সালের পর তার রাজনৈতিক অর্থনৈতিক ফায়দা লুটার নতুন অধ্যায় শুরু হয় ব্যাংক লুটের হিসেবে পরিচিত এস আলম গ্রুপের হাত ধরে। এস আলম তাকে নিজের ইনার সার্কেলে যুক্ত করে নেন। 2017 সালে জবরদখল করা ইসলামিক ব্যাংকের পরিচালক এবং পরবর্তীতে 2022 সালে গ্লোবাল ইসলামিক ব্যাংকের উপদেষ্টা পদে বসানো হয় তাকে। মোটা অঙ্কের বেতন, বিলাসবহুল বাড়ি গাড়ি এবং উচ্চ সুযোগ সুবিধার বিনিময়ে তিনি একজন বিচারক রাষ্ট্রীয় কর্মচারী থেকে পরিণত হন এস আলমের বেতনভুক্ত কর্মচারীতে। আর এই রাজনৈতিক অর্থনৈতিক পাপ চক্রের 16 কলা পূর্ণ হয় 2023 সালে ফেব্রুয়ারিতে, যখন নতুন প্রেসিডেন্ট নির্বাচনে তোড়জোড় শুরু হয়। তখন কোনো পূর্বপ্রস্তুতি ছাড়াই হঠাৎ করে ভেসে আসে শাহাবুদ্দিনের নাম।
আমজনতার কাছে তিনি তুলনামূলক অপরিচিত হলেও শেখ হাসিনার কাছে তিনি ছিলেন অত্যন্ত খাঁটি বিশ্বস্ত একদলীয় ক্যাডার এবং এস আলম সিন্ডিকেটের অত্যন্ত বিশ্বস্ত প্রতিনিধি। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো তৎকালীন গণমাধ্যমে যখন তাকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা ব্রিফিং নিউজ চলছিল, ঠিক সেই মুহূর্তে তিনি গুলশান গ্লোবাল ইসলামী ব্যাংকের কার্যালয়ে এস আলম অনুসারীদের দ্বারা বেষ্টিত হয়ে নিজ চেম্বারে বসেছিলেন। স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র ও সরকার ইতিহাস অতীতে অনেক ভালো মন্দ অযোগ্য যোগ্য মানুষের আনাগোনা ঘটেছে, কিন্তু চুপ্পুর মতো একজন নীতিহীন আত্মবিকৃত এবং নিচু মনের ব্যক্তিত্ব দেশের সর্বোচ্চ পদে আর কখনোই বসেনি। ভবিষ্যতে স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে কয়েকটি কলঙ্কজনক অধ্যায় লেখা থাকবে তার মধ্যে শাহাবুদ্দিন চুপ্পু প্রেসিডেন্ট মেয়াদকাল নিঃসন্দেহে শীর্ষ অবস্থানে থাকবে। এমনকি 2024 সালে 5ই আগস্ট ছাত্র জনতা ঐতিহাসিক মহাজাগরণ এবং শেখ হাসিনা পলায়নের দিনও তিনি দ্রুত স্বভাবেও ছাড়েননি। ওই দিন সন্ধ্যায় মাগরিবের পর বঙ্গভবনের সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 3 বাহিনী প্রধান এবং রাজনৈতিক দলের শীর্ষ প্রতিনিধিদের সাথে জরুরি বৈঠকে তিনি দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরাসরি বাধা হয়ে দাঁড়ান। চারদিকে যখন গণ অভ্যুত্থানের উল্লাস বিজয়, কোটি কোটি মানুষ যখন একটি নতুন ভোরের অপেক্ষায় প্রহর গুনছে, ঠিক সেই ইতিহাসের নির্ধারিত রুদ্ধোত্তর বৈঠকে তিনি ফ্যাসিবাদী এজেন্ডা বাস্তবায়নের শেষ অপচেষ্টাটা চালিয়েছিলেন। প্রথম বাধাটি তিনি দেন বেগম খালেদা জিয়ার মুক্তির প্রশ্নে। বিএনপি প্রতিনিধি দল যখন দাবি জানায় যে এই মুহূর্তে কারাবন্দী খালেদা জিয়াকে সসম্মানে মুক্তি দেওয়া হবে, তখন চুপ্পু সুচতুরভাবে ঝগড়া দিয়ে বলেন বিষয়টি আপাতত স্থগিত থাকুক, 7ই আগস্ট নতুন সরকার গঠনের পর তারা সিদ্ধান্ত নেই। দ্বিতীয় বাধাটি তিনি দেন আয়নাঘর সহ গুমের শিকার নিখোঁজ ব্যক্তিদের বিষয়। যখন দাবি ওঠে গুম হওয়া সব মানুষকে অবিলম্বে মুক্তি দিতে হবে, তখন চুপ্পু নির্লজ্জের মতো মন্তব্য করে বসেন, আয়নাঘর বলে আদৌ কি কোনো কিছু অস্তিত্ব আছে? কিন্তু বঙ্গভবনে সেই উত্তপ্ত মুহূর্তে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সরাসরি হস্তক্ষেপ করে চুপ্পুর সব চক্রান্ত ন্যস্ত করে দেন। খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে তিনি শক্ত গলায় চুপ্পুকে থামিয়ে দিয়ে বলেন, নো স্যার, ম্যাডাম জিয়া মাস্ট বি রিলিজড ইমিডিয়েটলি। আর আয়নাঘর প্রসঙ্গে সেনাপ্রধান করা সুরে জানিয়ে দেন, স্যার, আই উইল টেক কেয়ার অফ ইট। আজ এত বড় অপরাধ, অনৈতিক লুটপাট, আদালত অবমাননা আর জাতীয় বিশ্বাসঘাতকতার পরও মোহাম্মদ চুপ্পু কি পার পেয়ে যাবেন? সংসদ ভেঙে যাওয়া এবং সাবেক রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগের পর সংবিধানের 51 নং অনুচ্ছেদে দায় মুক্তির ঢাল দেখিয়ে তিনি কি বেঁচে যেতে পারবেন? আইনজীবী শিশির মনিরের তোলা অভিযোগ এবং জনতার কাঠগড়ায় দাঁড়িয়ে স্পষ্ট বোঝা যাচ্ছে আইনের কোনো ফাঁকফোকর বা অনুচ্ছেদ দেখিয়ে এই খলনায়ককে এবার আর রক্ষা করা সম্ভব নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রক্তাক্ত নতুন এই বাংলাদেশ এমন দ্রুত এবং দুর্নীতিবাজের দৃষ্টান্তমূলক বিচার হওয়া এখন সময়ের সবচেয়ে বড় দাবি। কোটি মানুষের প্রাণে চাওয়া। তারেক রহমান নিজেও তার মায়ের বিরুদ্ধে চুপ্পুর করা এই বানোয়াট মামলা প্রতিশোধ অবশ্যই আইনিভাবে নেবেন। লুটেরাদের হাতে হাত মিলিয়ে রাষ্ট্রকে ব্ল্যাকমেল করা যে চরম অপরাধ তিনি করেছিলেন, তার পুঙ্খানুপুঙ্খ জবাবদিহিতা এদেশে প্রতিটি সচেতন নাগরিকের আদায় করেই ছাড়বে। প্রিয় দর্শক, পুরো বিষয়টি আপনি কিভাবে দেখছেন? চুপ্পু সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। রাজনৈতিক এবং আন্তর্জাতিক খবরের পেছনে আসল সত্য জানতে আমাদের অরবিট নিউজ চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের সন্ধানে সবসময় আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।